যে আমি একবার আফ্রিকার একটা পাড়াগাঁয়ে গিয়ে আমাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছিল, আমাদের IMF এর একটা টিম ছিল। তো অমুক আসছে ফ্রান্স থেকে, অমুক আসছে ইংল্যান্ড থেকে, কোনো রিয়াকশন নাই। হঠাৎ একজন আমাদের যে চিফ, সে বললো যে ডক্টর কিবরিয়া ইজ ফ্রম বাংলাদেশ। এটাতে সবাই একবারে উত্তেজিত হয়ে গেল। তা আমার কাছে এসে বলে, বাংলাদেশ, ইউনুস কান্ট্রি। আমি বললাম ইয়েস, ইউনুস কান্ট্রি। তো সব চিফরা ওখানে ট্রাইবের চিফরা সবাই আমাকে হ্যান্ডশেক আর করেনি, আমাকে জড়িয়ে ধরলো। তারপরে ইউ হ্যাভ সিন মোহাম্মদ ইউনুস উইথ ইউর নিজের চোখে, উইথ ইউর আইস? বললাম জি, আমি দেখেছি, আর সিন হেম। তারপরে ইউ শুক হিজ হ্যান্ড। আমার হ্যান্ডশেক তো আর পুরো গ্রামের লোকের সাথে হ্যান্ডশেক করতে হয়েছে। মোহাম্মদ ইউনুসের সাথে আমি একবার হ্যান্ডশেক করেছি, এটা একটা আমার কৃতিত্ব হয়ে গেল। ডক্টর ইউনুসের জন্য শেষ পর্যন্ত মার্কিন প্রশাসন কি করবে বলে মনে করেন? আমার মনে হয় না আর বিশেষ কিছু তারা করবে। তারা এতদিন করেনি, এটাই আমি খুব আশ্চর্য লাগে। কিন্তু এটা একটা বড় একটা ইস্যু, আমাদের জন্য একটা লজ্জাকর ইস্যু, আমাদের দেশের জন্যে, যে এরকম একটা মানুষকে আমরা হয়রানি করছি, আমাদের সরকার হয়রানি করে। ব্যক্তিগত ক্ষোভের জন্য একটা মানুষকে হয়রানি করাটা, এটা একটা খুবই আপত্তিকর জিনিস। বিশেষ করে যেই মানুষটি আমাদের দেশের গৌরব, আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত মানুষ। এই গত 1000 বছরে প্রফেসর মোহাম্মদ ইউনুসই সবচেয়ে বিখ্যাত মানুষ। এটা অস্বীকার করে অন্য মানুষের নামটা বলতে পারে, কিন্তু আপনারা অন্য দেশে যান, আপনারা কয়েকজনের নাম বলেন, একটা নামে তাদের রিয়াকশন হবে, সেটা হলো মোহাম্মদ ইউনুস। এটার একটা স্টোরি আছে। আমি একবার আফ্রিকার একটা পাড়াগাঁয়ে গিয়ে আমাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছিল, আমাদের IMF এর একটা টিম ছিল। তো অমুক আসছে ফ্রান্স থেকে, অমুক আসছে ইংল্যান্ড থেকে, কোনো রিয়াকশন নাই। হঠাৎ একজন আমাদের যে চিফ, সে বললো যে ডক্টর কিবরিয়া ইজ ফ্রম বাংলাদেশ। এটাতে সবাই একবারে উত্তেজিত হয়ে গেল। তা আমার কাছে এসে বলে, বাংলাদেশ, ইউনুস কান্ট্রি। আমি বললাম ইয়েস, ইউনুস কান্ট্রি। তো সব চিফরা ওখানে ট্রাইবের চিফরা সবাই আমাকে হ্যান্ডশেক আর করেনি, আমাকে জড়িয়ে ধরলো। তারপরে ইউ হ্যাভ সিন মোহাম্মদ ইউনুস উইথ ইউর নিজের চোখে, উইথ ইউর আইস? বললাম জি, আমি দেখেছি, আর সিন হেম। তারপরে ইউ শুক হিজ হ্যান্ড। আমার হ্যান্ডশেক তো আর পুরো গ্রামের লোকের সাথে হ্যান্ডশেক করতে হয়েছে। মোহাম্মদ ইউনুসের সাথে আমি একবার হ্যান্ডশেক করেছি, এটা একটা আমার কৃতিত্ব হয়ে গেল। তো আপনাকে বুঝতে হবে পৃথিবীটা কিভাবে তাকে দেখে। শেখ হাসিনা একবার দেখতে পারে, তার অনেক ধরনের ক্ষোভ আছে মানুষটার উপরে, তার চেয়ে বেশি সম্মান কাউকে করলে সে রেগে যায়। আমি জানি, এটাকে আমি আপনাদের চেয়ে ভালো চিনি, আমি ওনার সাথে অনেক সময় কাটিয়েছি। অন্য কোনো মানুষ বা শেখ পরিবারের বাইরে কাউকে সম্মান দেখালে উনি ক্ষেপে যান, ভেরি সিম্পল। ওনার মাইন্ডে যে শেখ পরিবারের বাইরে কাউকে সম্মান করা বাংলাদেশে কেউ নাই, এটা ওনাকে জিজ্ঞেস করলে উনি ওটা স্বীকার করবেন যে আর কেউ নাই। সো ওনার এই ক্ষোভের জন্যে এই মানুষটিকে অত্যাচার করা হচ্ছে, এটা খুব দুঃখজনক। প্রশাসনের ভেতরে এবং বাইরে আন্তর্জাতিক অঙ্গনে আপনার অনেক বন্ধু আছে, তারা বর্তমান বাংলাদেশকে কিভাবে দেখে? তারা মনে করে এই দেশটার একটা বিরাট সম্ভাবনাময়ী একটা দেশ, তারা মনে করে। কিন্তু এই সম্ভাবনা বাস্তবায়ন করার কোনো পথ তারা দেখতে পাচ্ছে না। বিশেষ করে এই সরকার থাকাতে, ওরা বলছে তোমাদের এই সরকার থাকলে কোনো কিছু হবে না, এই সরকার চলে গেলে আমাদেরকে ডেকো, আমরা অনেক কিছু করার আছে, তোমার দেশে অনেক কিছু করার আছে। বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস হবে, এই ধরনের কথাও বড় বড় কথা অনেকে আমাকে বলেছে। আমি বললাম তোমরা এত আশান্বিত কেন বাংলাদেশকে নিয়ে? বলে আমাদের অনেক কারণ আছে, কিন্তু এই মুহূর্তে আমরা তোমাদের দেশে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের এই দজ্জাল সরকার ক্ষমতায় থাকলে, এই দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় থাকলে আমরা কেউ ওখানে যেতে আমরা সাহস করছি না। কিন্তু একদিন তোমাদের দেশটা উঠে আসবে এবং বাংলাদেশ এটা পুরো এশিয়ার প্রথম সারির দেশের মধ্যে একটা দেশ
হিসাবে এটাকে গণ্য করা হবে। তাদের এই ধরনের কনফিডেন্স আছে। আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে অক্সফোর্ডে পড়েছে বা বিদেশে যারা পড়েছে বা IMF-এ যারা কাজ করেছে, তারা মনে করে এই দেশের বিরাট সম্ভাবনা, কিন্তু এই মুহূর্তে এটার কোনো লক্ষণ তারা দেখতে পাচ্ছে না। আপনি রাজনীতি ছেড়ে দিলেন কেন? ব্যস্ততা, ব্যক্তিগত ক্ষোভ, নাকি অন্য কারণে? রাজনীতি ঠিক ছেড়ে দিইনি, একটা ব্রেক নিয়েছি ডেফিনেটলি। আমি যখন রাজনীতিতে আসি, আমি IMF-এ অনেক বছর চাকরি করার পথে কিছু কিছু সঞ্চয় ছিল, সেই সঞ্চয় শেষ হয়ে গেছে। আমার বাংলাদেশে আমার কোনো জমিদারি নাই, কোনো ব্যবসা নাই। আমার বাবাও কোনো ব্যবসা করেনি, আমার জন্য কোনো ব্যবসা রাখেননি, কোনো ব্যাংক রাখেননি। আমরা কোনো ব্যবসা করি না, আমাদের পরিবার কোনো, আমরা ব্যবসায়ী না, আমরা চাকরিজীবী। সো আমি আবার একটা চাকরির খুঁজে আছি। তো আমি কয়েক বছর আবার চাকরি করে আবার দেশে ফিরব। দেশে আসছি দেশের কাজ করার জন্য, এটাই আমার লক্ষ্য। কিন্তু আপাতত একটা ব্রেক নিচ্ছি আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। আর্থিক সমস্যার কারণে আমি একটা ব্রেক নিয়েছি। আপনি আওয়ামী পরিবারের সন্তান, এটা অনেকেই বলে। প্রধানমন্ত্রী যদি আপনাকে আহ্বান জানায়, অভিমান ভুলে কি যোগ দিবেন? অভিমান শব্দটা আমি খুব অপছন্দ করি, কারণ আমার বাবার খুনিদের যে পৃষ্ঠপোষক, তার উপরে আমি ঠিক অভিমান করি না, আমার একটা রাগ থাকতে পারে। আমার বাবার খুনিদের পৃষ্ঠপোষকতা করছে এই প্রধানমন্ত্রী, তাকে আমি কি কারণে মাফ করব? আমি তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আর এত দুর্নীতিগ্রস্ত, এত ঘৃণিত একটা সরকারের সাথে আমি কেন ওদের সাথে যোগ দিয়ে তাদের সব গুনার দায়ভার আমি কেন নেব? আমার নেওয়ার কোনো ইচ্ছা নাই। আমি আওয়ামী লীগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনি এটা ধরে নিতে পারেন, এটা চিরকালের জন্য। এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি দেখছি খুবই অন্ধকার। এই দলটা বাংলাদেশে থাকার অধিকার থাকবে কিনা, গণতান্ত্রিক অধিকার আছে কিনা, এটা ব্যাপারে আমার একটা মত আছে। আমি মনে করি যে এই ধরনের দলকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা দরকার। জার্মানিতে যেমন হিটলারের দলকে নিশ্চিহ্ন করেছে, বাংলাদেশে আওয়ামী লীগকে সেভাবে নিশ্চিহ্ন করা দরকার। 3টি কারণে। একটা হলো তাদের দুর্নীতি, তারা দেশকে অনেক ক্ষতি করেছে তাদের দুর্নীতি দ্বারা। শুধু প্রধানমন্ত্রী আর তার কাছের লোক না, সব আওয়ামী লীগের মাথার থেকে পাপ মানে লেজ পর্যন্ত এটা একটা পচা দল। 2 নম্বর হলো তাদের ভারতের প্রীতি এবং ভারতকে যে সুযোগ সুবিধা দিয়েছে, এটা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে। আওয়ামী লীগ ভারতের সাথে খুব গভীরভাবে, এটাও বলা যায় যে পররাষ্ট্রমন্ত্রীর কথায় 7 পাকে বাঁধা তাদের সম্পর্ক। কারণ আওয়ামী লীগ এবং ভারত, তারা বিডিআর হত্যায় এই 2টা শক্তি তারা জড়িত ছিল, এটা আমরা সবাই এখন মোটামুটি জানি। এটা খুব বেশি লোক বলে না, আমি এটা এখন আজকে বলছি। কিন্তু ভারত এবং আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তারা কেউ কাউকে ছাড়তে পারবে না। ওকে। এবং তৃতীয় কারণ হলো আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে 2বার হত্যা করেছে। একবার বাকশালের সময় 73 তো, আরেকবার এই 2014-তে। এই 2টা নির্বাচনে তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। যেই দলটা গণতন্ত্রের সিঁড়ি ব্যবহার করে তারপরে সেই সিঁড়ি লাথি দিয়ে সরিয়ে দেয়, আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। আরেকটা উদাহরণ দিয়ে, একটা সেতু, তত্ত্বাবধায়ক সরকারের সেতু দিয়ে তারা পার হয়ে তারপরে সেতুটা পুড়িয়ে দিয়েছে। এই ধরনের দল আমার মনে হয় না তাদের কোনো গণতান্ত্রিক মনোভাব আছে, এবং তাদেরকে চিরকালের জন্য বাংলাদেশের মাটির থেকে মুছে দেওয়া দরকার। আপনার বাবা একজন বর্ষীয়ান রাজনৈতিক ছিলেন, কিন্তু আপনি কেন ওনার হত্যার বিচার প্রশাসনের কাছে চাচ্ছেন না? আমরা চাচ্ছি, কিন্তু আমার বেসিক আমাদের সমস্যা হলো যে একটা সীমিত তদন্তের উপরে এবং আসল খুনিদেরকে আড়াল করে যে তদন্তটি করা হয়েছে, আসল খুনিরা সব আওয়ামী লীগের লোক, তাদেরকে আড়াল করে বিএনপির কয়েকটা চুনাপুটি তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে জড়িত করার চেষ্টা করা হয়েছে। আমরা এই তদন্তে আমাদের কোনো সম্মতি নাই। আমরা জানি তদন্তটা কেন করা হয়েছে, রাজনৈতিক প্রভাবের জন্যে
তদন্তটাকে এইভাবে করা হয়েছে এবং এই তদন্ত এই মামলার আমাদের কোনো বিশ্বাস নাই, আমাদের কাছে এটা কোনো গ্রহণযোগ্যতা নাই।